গোরস্থানের ভেতর থেকে দেয়ালের বাইরে হাত বাড়িয়ে বলল, আমাকে একটু খেতে দিবি? যেই স্টোরি শুনে মাঝখানে স্টোরির একটা পর্যায়ে আসলে সেন্সলেস হয়ে যায়। চাবি দিয়ে দরজা খুলতে যাব, হঠাৎ করে দেখছি ভেতরে অদ্ভুত কিছু শব্দ হচ্ছে, টিং টাং, চামচ নাড়ার শব্দ। যাবেন হচ্ছে ডাইনিং স্পেসে পানি খাওয়ার জন্য, কোনোভাবেই ডাইনিং স্পেসে তিনি পৌঁছাতে পারছেন না। সারা রাত ধরে উনি পুরো সময়টা শুধুমাত্র ওই দরজা খুঁজে বেরিয়েছেন। আমাকে অনেকে বলে যে এসব নিয়ে কাজ করা ভালো না, যে কোনো সময় তুমি মারা যেতে পারো। আমি এখনো কিন্তু কোনো ঘরে একা থাকতে পারি না। যার গল্প শুনে আমরা ভয় পাই সে নিজে অনেক ভীতু। আমি প্রচণ্ড রকমের। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু এই ভয়ের জগৎ নিয়ে একটা অন্য রকমের অনুভূতি তৈরি হয়। আজকে সময়ের গল্প শুরু করি একটা ঘটনা দিয়ে। ঘটনার সাথে আবার একটা প্রশ্নও আছে। আমি অনেক দিন ধরেই এই ঘটনা শোনাই আপনাদেরকে। সবচেয়ে বেশি যে প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়েছে সেটি হচ্ছে যে এইখানে যে ঘটনাগুলো আসে, এই ঘটনাগুলো কি সত্যি? এই প্রশ্নের উত্তর দেব একটা ঘটনা দিয়ে। অনেক দিন আগের কথা। আমি তখন যেটা করতাম, ইমেইল আসার পরেও আমি আবার যারা আমার শোতে পার্টিসিপেট করতো তাদেরকে আমি ফোন দিয়ে বলতাম যে আপনি কখন আসছেন, আপনার ঘটনাটা আরেকবার বলেন। তারপরে আবার যখন উনি স্টুডিওতে আসতেন তখন আমি আরেকবার শুনতাম। একটা কনফারেন্স রুমে আমরা সবাই মিলে বসতাম এবং সেখানে সবাই এসে হাজির হতো। তো সবার কন্ট্যাক্ট অ্যাড্রেস কিন্তু আমার কাছে আছে এবং সবার যে পার্সোনাল ডিটেলস সেটা শুধুমাত্র আমি জানি। তো দেখা গেছে যে কোনো একদিন একটি ছেলে, সে এসছে হচ্ছে সেন্ট্রাল রোড থেকে, সেন্ট্রাল রোডের ভূতের গলি থেকে, আর আরেকটি ছেলে এসছে কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রামের ছেলেটা আমার সাথে বসে আছে, আমি দুজনের ঘটনাই জানি। সে ঘরে ঢোকা মাত্রই আমাকে বলল, ভাই আপনি তো ওই ভূতের গলির ওই ঘটনাটা বলবেন। মানে সেন্ট্রাল রোডের ছেলেটাকে বলছে যে আপনি তো ভূতের গলির ওই ঘটনাটা বলবেন, আপনাদের ছাদে নারকেল গাছ ওই যে রেগুলার একটা ঘটনা ঘটে। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি তো জানি যে আসলেই ও ওই ঘটনাটাই বলতে আসছে। আমি জিজ্ঞেস করলাম যে উনি যে ঘটনা বলবেন এটা আপনি জানলেন কি করে? তখন বলল যে এগুলো আমি জানি, আপনার সম্পর্কেও আমি অনেক কিছু জানি, বলবো? আমি বললাম যে মাপ চাই, আমার সম্পর্কে কোনো কিছু বলেন না, কিন্তু আপনি বলেন যে আপনি কিভাবে উনি কি ঘটনা বলবেন এটা আপনি জানতে পারলেন। তখন উনি বললেন যে অনেক দিন আগে আমি প্রাইভেট শেষ করে বাসায় ফিরছিলাম এবং সেই সময় হঠাৎ করেই আমি আমার বাসায় যেতে হলে একটা গোরস্থানের পাশ দিয়ে যেতে হয় এবং ওখানে দেখলাম যে একটা ছেলে দাঁড়িয়ে আছে, পাগলের মতন একটা ছেলে দাঁড়িয়ে আছে এবং সে হঠাৎ করেই গোরস্থানের ওই দেয়ালের বাইরে থেকে হাত দিয়ে, মানে ভেতর থেকে, গোরস্থানের ভেতর থেকে দেয়ালের বাইরে হাত বাড়িয়ে বলল, আমাকে একটু খেতে দিবি? সঙ্গে সঙ্গে আমার কেমন যেন লাগলো। আমি বাসা থেকে ভাত নিয়ে এসে ওনাকে খাওয়ালাম। আর পরদিন থেকেই আমি খুব অদ্ভুতভাবে উপলব্ধি করলাম যে আমি অনেক কিছু বুঝতে পারছি যা আগে বুঝতে পারতাম না। সময়ের গল্পে এই ছিল আমার ছোট্ট ঘটনা। আমি এই শোয়ের হোস্ট না, এই শোয়ের হোস্ট হচ্ছে তানভীর। সুতরাং চলুন আমরা তানভীরের কাছে যাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, সবসময় ভালোর দলে। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। মন দিয়ে আপনার সেই কণ্ঠটা একটু উপলব্ধি করার চেষ্টা করছিলাম, যে কণ্ঠ ছোট থেকে রেডিওতে শুনে শুনে বড় হয়েছি। রাসেল ভাইকে সামনাসামনি আমার প্রথমবার দেখা। সো আমার কাছে মনে হচ্ছে যে ওই সেই ছোটবেলায় ফিরে গিয়েছিলাম আর কি। আমি জানি যে দর্শকদেরও রাসেল ভাইকে নিয়ে অনেক জানার আগ্রহ। অনেকে তো হয়তো আপনাকে দেখেনি, লোকটা কেমন, যার ভয়েস শুনছি, গল্প বলছে, গল্প শুনে ভয় পাচ্ছি, তার জীবনেও কি এমন কিছু ঘটে কিনা, অনেক প্রশ্নই থাকে। সেই প্রশ্নগুলো কিন্তু আমি আজকে করব। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সময় টিভিতে আজকে আমারও প্রথম আসা এবং সময়ের গল্পে প্রথম আসা, কিন্তু আপনার সাথে আমার কথা হচ্ছে এবং আপনার কন্টেন্ট আমি দেখি, সুতরাং সম্পর্কটা এখানে আসার উপর নির্ভরশীল ছিল না। এটা কেমন যেন সম্পর্ক কিন্তু আগে থেকেই ছিল। সো ভালো লাগছে আজকে এসে। ঠিক আছে, একটু দর্শকদেরকে স্বাগত জানিয়ে আসি। দর্শক, সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি তানভীর হাসান। দেখতেই পাচ্ছেন আপনাদের সবার অনেকেরই খুবই প্রিয় একজন মানুষ, যাকে আমরা ভূত.com কিংবা ভূত FM-এর যেই নামে জানি না কেন, রাসেল ভাই। সে রাসেল ভাই বসে আছে, ভাইয়ার সঙ্গে আজকে কথা বলবো, আড্ডা দেবো, ভূতের গল্পও শুনবো, ভাইয়ার অভিজ্ঞতা আছে অনেক কিছুর, সেগুলো শুনবো। একই সঙ্গে আমি একদম ব্যক্তি পর্যায়ে সে শুরুর রাসেল থেকে আজকে সে রাসেলকে একটু জানতে চাই। তারপর এমনিতে ব্যস্ততা চলছে কি নিয়ে ভাই আপনার? আমার ব্যস্ততা চলছে আসলে, সত্যি কথা বলতে, যে আমরা একটা ফোরাম ক্রিয়েট করার চেষ্টা করছি। আসলে সেই ফোরামটা হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম যেখানে হরর স্টোরি টেলার যারা, বা মানে যারা হচ্ছে আসলে হরর লাভার, মানে যারা হচ্ছে হরর কন্টেন্ট করতে চায়, এরকম সবার জন্য একটা ফোরাম
ক্রিয়েট করা যায়, সবাই যেন ওখানে এসে কথা বলতে পারে, তাদের আইডিয়াস শেয়ার করতে পারে, এবং আমরাও যেন নতুন নতুন এই মানে ডার্ক কন্টেন্ট ক্রিয়েটারদের পাই। এরকম একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি আমাদের ওয়েবসাইট থেকেই, যেটা www.bhuth.com.bd, এবং ওইখানেই অন্য ভুবনে আমরা একটা প্রিমিয়াম সেগমেন্ট তৈরি করেছি, যেখানে এই কন্টেন্ট ক্রিয়েটারদের ঘটনা আমাদের ঘটনার পাশাপাশি থাকবে। প্রত্যেকেই শো করবে, প্রত্যেকে আমরা একে অন্যকে প্রমোট করব, এবং আমরা এটা একটা ফোরাম, যেই ফোরামটা আস্তে আস্তে বড় হবে, এরকম একটা স্বপ্ন নিয়ে কাজ করছি। এটা অনেক বড় স্বপ্ন, কারণ আমার শুরু থেকেই একটা প্রত্যাশা ছিল এরকম, যে আমার একটা প্ল্যাটফর্ম থাকবে, যেই প্ল্যাটফর্মে পৃথিবীর সমস্ত ডার্ক কন্টেন্ট বা হরর কন্টেন্টগুলো আমি আর্কাইভ করতে পারবো। সো এটা তো অনেক বড় স্বপ্ন, এবং আমরা যে দেশে জন্মেছি সেখান থেকে বড় স্বপ্ন দেখতে অনেক বেশি সাহস লাগে। তো সেই যেহেতু ভয়ের শো করি, সুতরাং সাহসটাও মনে হয় একটু ভেতরে বেশি। তো আমরা চেষ্টা করছি, এবং আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে ডেফিনেটলি আমরা হয়তো সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো খুব দ্রুত। অবশ্যই সঙ্গে আছি, সঙ্গে থাকবো এবং চেষ্টা করব, এবং এই বিষয় নিয়ে আরও কথা হবে। আপনার হরর বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড কেন এত বেশি, বা এটা নিয়ে আগ্রহটা কখন কিভাবে জন্মালো আপনার? আমার কাছে মনে হয় কি জানেন, যখন আমরা মনে করেন যে মা সারাদিন রান্না করেন বা চাকরি করেন, বাবা তো চাকরি করেনি, মানে আমাদের কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতে মা বাবা দুজনেই চাকরি করেন, এবং এটাই হচ্ছে একটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসি, তাই না? সুতরাং বাচ্চা কাচ্চার অনেকটা সময় কিন্তু আপনি দেখবেন যে ম্যাক্সিমাম বাড়িতেই দাদি নানির কাছে গল্প শুনে কাটে অবসরের সময়টায়, যখন মা হয়তো অফিস থেকে ফিরে, মানে আমি আমার ফ্যামিলির কথা বলি, যে মা হয়তো অফিস থেকে ফিরে রান্নাঘরে ব্যস্ত, সেই সময়টায় সময় কাটে নানির সাথে অথবা দাদির সাথে। তারা কী ধরনের ঘটনা বলেন? তারা সবসময় শুরু করেন কিন্তু ভয়ের ঘটনা দিয়ে, কারণ উনি জানেন যে ভয়ের ঘটনা না বললে এই বাচ্চাকে আটকে রাখা যাবে না, এবং এই বাচ্চা আরও বেশি ক্র্যাঙ্কি হয়ে যাবে বা আরও বেশি এক্সাইটেড হয়ে যাবে বা অন্য কিছু করবে। সো ভয়ের গল্প বলে যেন আরও দাদির বা নানির কাছাকাছি থাকে, কোথাও না যায়। তখন থেকে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু এই ভয়ের জগৎ নিয়ে একটা অন্যরকমের অনুভূতি তৈরি হয়। কিন্তু আমি শুরু করেছিলাম আসলে বেশি ভয় পেতাম, এবং আমি যখন একটা বাসায় একা থাকতাম সেই সময় নানা রকমের ঘটনা ঘটতো, সেগুলো হয়তো কথা প্রসঙ্গে আরও পরবর্তীতে আসবে। সেই সময়টায় আমি ভয় পেয়ে আমার অফিসের কলিগদের কাছে গিয়ে আমি আবার বলতাম যে আমি না ফিল করেছি এরকম, যে আমার ঘরের ঠিক দরজার বাইরে একজন মহিলা বসে থাকে, তার কালো শাড়ি, লাল পাড়, কপালের টিপ, আমি এই ভয়ে বাইরে যেতে পারি না। এবং লিটারেলি আমার পুরো অ্যাপার্টমেন্টে, পুরো ফ্ল্যাটে আমি সব কিছু একটা ঘরের মধ্যে নিয়ে এসেছিলাম, মানে ফ্রিজ বলেন, রান্নাঘরের কিছু অংশ বলেন, মানে সব কিছু ওই ঘরের মধ্যে, যে আমি অফিস থেকে ওই ঘরের মধ্যে ঢুকবো আর যেন সকাল না হওয়া পর্যন্ত বেরোতে না হয়, খাবার দাবার সব কিছু ওইখানে। রাতের বেলায় এই ছিল আমার অ্যারেঞ্জমেন্ট, কারণ আমার যে বের হলেই আমার মনে হতো যে ওই মহিলার সাথে আমার দেখা হয়ে যাবে। তো এই স্টোরিগুলো আমি প্রত্যেক দিন বলতাম। মানে আমি আপনাকে ছোট্ট একটা স্টোরি বলি। স্টোরিটা এরকম যে আমি একদিন রাতের বেলায় আমার হঠাৎ করে রাতের বেলায় ঘুম ভেঙেছে। তো তখন কি ছিল, তখন যে উইন্ডো এসিগুলো বেশি চলতো, তাই না? তো আমি দেখতাম যে আমার তো সুতরাং দরজাটা সব কিছু বন্ধ। সো আমার দরজার বাইরে মানে বারান্দায় অর্ধেক শরীর, আমার কিন্তু ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস নাই, এবং ভেতরে অর্ধেক শরীর, এবং আমার ঘুম ভেঙেছে ওই যে উইন্ডো এসির ওপর থেকে যে পানি পড়ছে টুপ টুপ মাথার উপরে পড়ছে, আমি ঘুম ভেঙে জেগে উঠছি। জেগে উঠে আমি দেখছি কোথাও ইলেকট্রিসিটি নাই। হ্যাঁ, কিন্তু ইলেকট্রিসিটি যদি না থাকে তাহলে জেনারেটর চালু হবে, তার মানে একটা শব্দ হবে, গম 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 করে শব্দ হবে, সেই শব্দটাও হচ্ছে না। আমি খুব ভয়ে ভয়ে ঘরের মধ্যে এসে মোবাইলের আলোটা জ্বালিয়ে আমি কোনো রকমে বিছানায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে থাকলাম। সকালবেলায় অফিসে যাওয়ার সময় আমি দারোয়ানকে জিজ্ঞেস করছি, আচ্ছা কালকে রাত্রেবেলায় ইলেকট্রিসিটি চলে গিয়েছিল? না তো, সব কিছু ঠিক ছিল। কিন্তু আমি কিন্তু বারান্দায় দাঁড়িয়ে পুরো এলাকা দেখেছি অন্ধকার, আমার ঘরও অন্ধকার, পুরো এলাকা অন্ধকার, এবং আমি সুস্থ স্বাভাবিক একটা মানুষ, সুস্থ মস্তিষ্কে এই দৃশ্য দেখা। এবং এর পরপরই অদ্ভুতভাবে আমি এই ঘটনাগুলো যখন বললাম, এই ঘটনা বলার সঙ্গে সঙ্গে আমার কলিগরা দেখলাম যে প্রচণ্ড রকমের ভয় পাচ্ছে। তারা বলছে তারপর প্রতিদিন অফিসে গেলে বলে কি, আচ্ছা কালকে কি হয়েছিল? তখন আমি দেখলাম যে এটা নিয়ে তো অনেকের ইন্টারেস্ট আছে। সো আমি তখন এরকম একটা শো করতে চাইলাম, এবং আমি একটা এরকম শোয়ের প্রপোজাল তৈরি করলাম, এবং এই শো করতে গিয়েই আমি না ওই দিনের প্রশ্নের উত্তরও পেয়ে গেলাম। কীরকম সেটা? একটা ঘর, এই ঘরের মধ্যে যেই ভদ্রলোক থাকেন তিনি হঠাৎ করে জেগে উঠে দেখতে পারলেন যে তিনি যাবেন হচ্ছে
ডাইনিং স্পেসে পানি খাওয়ার জন্য কোনোভাবেই ডাইনিং স্পেসে তিনি পৌঁছাতে পারছেন না, কারণ রুমের মধ্যে অনেকগুলো দরজার সৃষ্টি হয়েছে। ওনার মনে হচ্ছে যে এই দরজা দিয়ে বের হলেই আমি ডাইনিং স্পেসে যেতে পারবো, বাট ডাইনিং স্পেসে যে উনি দেখছেন যে ওখানে একটা অদ্ভুত একটা অচেনা জগতে উনি চলে আসছে। উনি দরজা বন্ধ করে ভেতরে ঢোকেন। সারা রাত ধরে উনি পুরো সময়টা শুধুমাত্র ওই দরজা খুঁজে বেরিয়েছেন। তার মানে আমার কাছে মনে হয়েছে যে একটা জগতের সাথে আরেকটা জগতের এই যে ব্যবধান, যে দেয়াল, আমরা কি কখনো কখনো সেই দেয়ালটা অতিক্রম করে ফেলি? মানে আমার তো আসলে এখানে অনেকগুলো যদি ডাইমেনশন আছে আমি চিন্তা করি, আমি কি আরেক ডাইমেনশনে হঠাৎ করেই চলে যাই? মানে পৃথিবীটাকে যেরকম ভাঁজ করে একটা ওয়ার্ম হোল তৈরি করে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই চলে যাওয়া যায়, আমরাও কি মাঝে মাঝে ওইরকম ট্রাভেল করি? আমরাও কি অন্য একটা জগতে গিয়েই অন্য জগতের সবার সাথে দেখা হয়, তারপরে আবার ফিরে আসি আমাদের পৃথিবীতে? এই প্রশ্নগুলো এই শো করতে গিয়ে আমার মাথার মধ্যে এসেছে এবং এখনো পর্যন্ত আমি এই প্রশ্নের উত্তর খুঁজছি। আসলে একটা সময় হতো কি যে আমরা হান্ট দ্য হন্টেড নামে একটা শো করতাম এবং আমরা বিভিন্ন সময়ে আমাদের যারা পার্টিসিপেন্ট তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা যেতাম, বিভিন্ন হন্টেড প্লেস দেখতে যেতাম। আমি যেটা করতাম, আমি এতই ভয় পাই, আমি লাস্ট মোমেন্টে বলতাম ওই যে ওইখানে আপনারা যান, আমি এখানে দাঁড়াই। মানে আমার কিন্তু এত সাহস নাই, আসলে আমার এত সাহস নাই। এবং আমি মানে যে ভয় থেকে বেরিয়ে এসেছি, আমি আসলে ওই ভয়ের মধ্যে আমি এই জন্যই মানে আমার যা স্টোরি, সেই স্টোরিগুলো আসলে অনেক আগের এবং সব কিছুই আমার এই শো শুরু হওয়ার আগের। তারপরে আমার কোনো স্টোরি নাই এবং আমি আসলে এগুলোর সম্মুখীনও হতে চাই না। কিন্তু আমার কাছে এটা মনে হয় ভাই, এই যে আপনি অনেক দিন যাবত, সে 2010 সাল থেকে শুরু করেছেন, এখন 26 সাল, প্রায় তো 16 বছর হয়ে গেল। এই যে এত মানুষের আপনি গল্প শুনেন, আপনি তো একা থাকেন, ট্রমাটাইজ মনে হয় না মাঝে মধ্যে যে আমার সঙ্গে কিছু হচ্ছে কিনা বা আমাকে কেউ ফলো করছে কিনা? মানে হয় কি যে মানে আমার ততদিন পর্যন্ত খারাপ লাগতো, মানে ভয় লাগতো, যতদিন পর্যন্ত আমি এই জায়গাটাতে পুরোপুরি প্রফেশনাল হয়ে উঠতে পারছিলাম না। মানে একটা সার্টেন পিরিয়ডের পরে না আপনার কাছে মনে হয় যে আপনি স্টোরি শুনছেন, বাট আপনার ওইটা আপনার কাছে ওইটা একটা ঘটনা এবং ওই ঘটনাটা যত বেশি ভয়ের তত বেশি আপনি বুঝতে পারছেন এটা আমার লিসেনার অনেক বেশি পছন্দ করবে। ব্যাপারটা তখন ওই জায়গায় যায়। হ্যাঁ, আমি ভয় পাই এবং এই ভয় পাই বলেই এখনও ঘটনা শুনে তার একটা ইম্প্যাক্ট আছে বলেই আমি এখনও কিন্তু কোনো ঘরে একা থাকতে পারি না। ইভেন আমার ঘরের মধ্যে আমার পুরো ফ্যামিলি আছে, আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা সবাই আছে। আমাকে যদি বলে যে সোফাটায় ঘুমাও, আমি পারবো না। মানে এটা একেবারেই ইম্পসিবল। এবং আমার স্টুডিওর দরজা আমি একটু খোলা রাখি সব সময়। মানে আমি চেষ্টা করি যেন আমি সবার সাথে একটু কানেক্টেড থাকি এবং আমার এই জিনিসটা এখনো পর্যন্ত মানে আমার কাছে মনে হয় যে আমার এই যে শো করি তার একটা ইম্প্যাক্ট হতে পারে, আমার কাছে তাই মনে হয়। আমরা এত এত গল্প শুনেছি, সেটা প্রসেসিং, বাছাই করা, যাচাই করা ব্যাপারটা আছে, কিন্তু দিন শেষে তো অনেক মানুষ এটাকে আসলে ভুয়া, গুজব, বানোয়াট বলে চালিয়ে দেয় আর কি। তো যারা আসলে এটা ফেস করে না, আপনার কাছে কি মনে হয় যে আসলে যে এত এত গল্প মানুষ বলে সবগুলো কি আসলে ভুয়া হওয়া সম্ভব? ব্যাপারটা হচ্ছে কি, আপনি তখন বুঝতে পারবেন যে একটা ঘটনা সত্যি না মিথ্যা যখন দেখবেন যে একটা ঘটনা শুধুমাত্র একটিবারই ঘটেছে। তখন আপনি বলতে পারেন যে ও হ্যালুসিনেট করেছে, বা আপনি বলতে পারেন যে না, ও বানিয়ে বলছে। আপনি দেখবেন যে এই মাছ মারতে গিয়ে যে ঝামেলাটা না, এই ঝামেলাটা অনেক পরিবারেরই একটা মানে স্টোরি। আপনি যদি দেখেন যে রাতের বেলায় পেছনের সিটে ড্রাইভার কিছু একটা দেখেছেন, এটা অনেক জায়গার স্টোরি। আপনি দেখবেন যে উত্তরার এই রাস্তায় অনেকেই এই জিনিসটা এক্সপেরিয়েন্স করেছে। অনেক মানুষ যখন এক্সপেরিয়েন্স করে তখন আপনি কিন্তু সেটাকে মিথ্যা বলতে পারেন না। এখন মিথ্যা বলে কেন মানুষ, বা বলে কেন বানোয়াট? দেখেন, আপনি সবসময় স্টোরি শুনতে চান আপনার বিশ্বস্ত কারো কাছ থেকে। ধরেন, যখন আপনার বাবা আপনাকে কোনো একটা গল্প বলেন যে আমি ছোটবেলায় এই করেছি, বাবার উপরে আমাদের বিশ্বাস তো অনেক বেশি, আমরা বিশ্বাস করে ফেলি, মা বললে বিশ্বাস করি। কিন্তু আমাদের সমস্যাটা হয়েছে কি, এখানে যারা স্টোরি বলে তারা সবাই অডিয়েন্সের অপরিচিত। আপনার বাবা যে স্টোরি বলেছেন যে আমি যখন ছোটবেলায় মেলায় যেতাম তখন জিলাপির কেজি ছিল 8 আনা, আপনি বিশ্বাস করেছেন। আপনি যদি অপরিচিত একজন মানুষের কাছে শোনেন যে আমি যখন যেতাম তখন এটার দাম ছিল 8 আনা, আপনি ভাববেন যে কোন সালে, কখনকার কথা বলছেন, কোন জায়গা। মানে আপনার কিন্তু ওই লোকটাকে বিশ্বাস, তো আমাদের ওই প্রবলেমটা ফিল করতে হয় কিন্তু, যে একজন অপরিচিত মানুষের কাছ থেকে তার এক্সপিরিয়েন্স শুনছেন, যাকে আপনি চেনেন না, জানেন না, সে সত্যি বলছে না মিথ্যা বলছে, আপনি জাজ করবেন কিভাবে? কিন্তু আপনি
এই যে আমাকে সামনে বসিয়ে রেখে আমার স্টোরি শুনছেন, আপনি কিন্তু আমার এক্সপ্রেশন, আমার সব কিছু থেকে বুঝতে পারছেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। যখন আমার সামনে বসে শুনি না, ওই যে আপনি একটু আগে বললেন না যে গুজবাম্প হয়, এটা হয়তো মানুষের। আপনি বললেন না যে মানে কেমন অনেকে কেঁদে ফেলে স্টোরি বলতে বলতে, হাউমাউ করে কেঁদে ফেলে। তো আপনি তখন তো বুঝতে পারবেন যে একটা মানুষ এভাবে মিথ্যা বলতে পারে না। হ্যাঁ, তার ভুল হতে পারে, সেটা নিয়ে আমরা সময় বলি কিন্তু যে আসলে কি এটা ঘটা সম্ভব, আপনারাই বলুন। কিন্তু সে আসলে এত কষ্ট করে মিথ্যা বলতে আসেনি। আমি সবার কথা জানি না, কারণ আমি তো একদম অন্তর্যামী না, আমি সবার কথা জানি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেশিরভাগ মানুষই সত্যি কথাটাই বলছেন এবং সত্যি কথাটাই সবার সামনে আনতে চাচ্ছেন। আচ্ছা, এই যে এত এত মানুষের গল্প বাছাই করেছেন, এর মধ্যে তো অবশ্যই ফলস কেসও আসতো, যেটা অবশ্যই কোনো না কোনোভাবে আপনার কাছে ধরা পড়তো। আমি তেমন একটা অভিজ্ঞতা আপনার কাছে জানতে চাই আগে। খুব ভালো কথা বলেছেন। আমরা হচ্ছে একবার আমি যেহেতু নাম বলছি না, আমরা একবার কক্সবাজারে গিয়েছিলাম আমাদের সমস্ত পার্টিসিপেন্টদের নিয়ে। আমরা কক্সবাজারে গিয়েছিলাম এবং এই কক্সবাজারে আমি ফোনে স্টোরি শুনেছি, তারপরে আমি হচ্ছে সামনাসামনিও স্টোরি শুনেছি। ফাইনালি যখন আমি স্টোরিটা শুনলাম, তখন আমার কাছে কিছু কিছু জায়গায় কেমন যেন লাগলো, মানে হ্যাঁ, মানে সামনাসামনি শুনছি যখন, হঠাৎ করেই আমি বললাম যে আচ্ছা, আপনি যে স্টোরিটা বলছেন আমাকে একটু ঠিকঠাক মতো বলেন তো, যে আপনি যে ইনস্টিটিউশনের কথা বলছেন, ওই ইনস্টিটিউশনে আপনি কবে ভর্তি হয়েছেন, কতদিন থেকে আপনি ওই ইনস্টিটিউশনে পড়েন। আচ্ছা, ওখানে আমি ওই ইনস্টিটিউশন সম্পর্কে জানতাম। আমি বলতাম বলেন তো ওখানে যেতে হয় কিভাবে। এই সমস্ত কিছু কোয়েশ্চেন করতে গিয়ে আমি বুঝতে পারলাম যে উনি মিথ্যা বলছেন। এবং আমাদের শোটা হচ্ছে সন্ধ্যায়, আমরা কক্সবাজারের একটা জায়গায় গিয়ে ওই শোটা করব লাইভ। আমি ওনাকে বললাম কি ভাইয়া, আপনি এসছেন, আমি খুব খুশি হয়েছি। উনি আমাকে একটা পর্যায়ে বলেন যে না, এরকম তো অনেকে বানিয়ে বলাই যায়। তো আমি বললাম যে ভাইয়া, আপনি একটা কাজ করেন, আমি হোটেলে সবাইকে বলে যাচ্ছি, আপনার টেক কেয়ার করার কোনো সমস্যা হবে না, আপনি ঠিক সময় আবার ঢাকায় ফিরবেন, সব কিছু অ্যাজ ইট ইজ থাকবে, শুধুমাত্র আপনি আজকে আমার শোতে পার্টিসিপেট করছেন না। মানে এটাই। আমি যখন দেখি যে আমাদের কোনো ইমেল, যেই ইমেলটা কোনো জায়গা থেকে নেয়া যদি ধরা পড়ে বা কেউ একজন বানিয়ে বলছে, বুঝতে পারি, সঙ্গে সঙ্গে আমরা ওটা বাদ করে দিই এবং তাকে একটা, বেশিরভাগ ক্ষেত্রেই একটা রিপ্লাই দিয়ে দেই যে ভাই এই কাজটা করেন না। হ্যাঁ, সো অলরেডি তারা জানেন যে এই কাজটা করেন না। ফোনেও আমরা তাই বলতাম, অনেকেই আমাদের অনেক ডিভাইসের গল্প শোনাতো, অনেক কিছু শোনাতে আমি এই পেয়েছি ওই পেয়েছি। কয়েকটা স্টোরি, কয়েকটা প্রশ্ন করার পর যখন বুঝতাম যে না, উনি আসলে সত্যি কথা বলছেন না, আমি খুব সবিনয়ে বলতাম যে ভাই থাক, দরকার নাই, আপনি বরং এসেন না। এই হচ্ছে আমাদের অবস্থা। মানে এটা করতে খুব খারাপ লাগে, বাট হ্যাঁ, কিছু মানুষ, আমি বলছি না যে কিছু মানুষ হচ্ছে খুব, মানে আমরাও বিরাট কিছু এই প্ল্যাটফর্মে আসলে সবাই খুব বড় হয়ে যাবে বা সবাইকে চিনে ফেলবে, এরকম কারণে না। আসলে মানুষ আসলে পার্টিসিপেট করতে চায়। এখন তার কাছে স্টোরি নাই বলেই সে হয়তো স্টোরিটা ভাবে ক্রিয়েট করে বলছে, এটা আর কিচ্ছু না। কিন্তু যে সবাই বলছে আমিও বলবো একটা, মানে পার্টিসিপেট করতে চাই এইভাবে। তো আমি বলবো যারা মানে আপনার এই শো এর মাধ্যমে যারা পার্টিসিপেট আসলেই করতে চান, আপনার স্টোরি নাই থাকতে পারে, আপনি আপনার ফ্যামিলি মেম্বারের কাছে যান বা আশেপাশের মানুষের কাছে জিজ্ঞেস করেন, আপনি স্টোরি পাবেন নিশ্চিত। এই রুমের মধ্যে আমাদের ক্যামেরার পেছনে যে মানুষগুলো আছেন, আমাদের প্রডিউসার সাহেব যিনি আছেন, আপনি এই কয়েকজন মানুষের কাছে জিজ্ঞেস করেন, কেউ না কেউ তার পরিবারের একটা স্টোরি আপনাকে বলে দিবে যে আমি শুনেছিলাম এরকম কিছু একটা। সো এটা পাওয়াটা এতটা ডিফিকাল্ট কিছু না, এটা পাওয়া যায় এবং সেই ভিত্তির ওপরেই কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের এই শোটা। যখন শুরু করেছিলাম তখন আমি জানতাম যে প্রত্যেকটা মানুষের কাছে যদি একটি করে স্টোরি থাকে, তাহলে আমার তো আসলে কমপক্ষে 15 কোটি এপিসোড করতে পারা উচিত। সেই বিশ্বাসের জায়গা থেকে আমি শুরু করেছিলাম আমার যাত্রা। ঠিক আছে, এখন আপনার নিজের জীবনে একটা গল্প শুনতে চাই। আগে কখনো শুনিনি এমন, ধরুন সেটা আপনারই হোক কিংবা আপনার সঙ্গে কারো গল্প শোনার সময় হলো, তারপরের কোনো ঘটনা, এমন কিছু একটা এক্সক্লুসিভ বা এমন একটা জিনিস যেটা আপনি এই 16 বছরে বা 17-22 বছরের ক্যারিয়ারে আপনাকে হয়তো বা গুজবাম্প করে যে না, কী হলো আমার সঙ্গে, কখনো বলিনি, বা এমন কিছু একটা কি শেয়ার করা যায় কিনা? মানে আমি আসলে ঠিক ওভাবে আলাদাভাবে কিছু বলতে পারবো না। আমি শুধুমাত্র একটা স্টোরি বলি, সেটা হচ্ছে যে আমি অফিস থেকে আমি এখনো পর্যন্ত বাসায় ঢোকার সময় 2 বার চিন্তা করি। কেন? আমি অনেকদিন আগে অফিস থেকে একবার বাসায় ফিরছিলাম, ফেরার পরে তখন ইলেকট্রিসিটি ছিল না, তো লিফট নাই, আমি হেঁটে উঠেছি। হেঁটে উঠে আমি চাবি দিয়ে দরজা খুলতে যাব, হঠাৎ করে দেখছি ভেতরে অদ্ভুত কিছু শব্দ হচ্ছে।
মানে মনে হচ্ছে কি যে বাসায় গেস্ট আসলে যেরকম হয় না, কথা বলছে, এই পানিটা দাও, টিং টাং চামচ নাড়ার শব্দ, রান্নাঘর থেকে খাবার ডাইনিং টেবিলে নিয়ে আসার শব্দ, পায়ের আওয়াজ, হাসাহাসি, কথাবার্তা আমি স্পষ্ট শুনছি। তো আমি যেটা করেছি, আমি মনে করেন যে এই পাশে হচ্ছে আমার দরজা, আর আমার এই পাশে আর একটা আমার 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 যে নেইবার তার দরজা, নেইবারের দরজায় কান দিয়েছি একবার, যে শব্দটা কি বাই এনি চান্স ওইখান থেকে আসছে, কারণ আমার এই বাসাতে কেউ থাকে না, আমি একা থাকি, তাহলে ডেফিনেটলি ওইখান থেকে আসছে শব্দটা। কান দিয়ে শুনে দেখলাম যে না, নেইবারের ওইখান থেকে তো এই শব্দ আসছে না। তখন আমি বুঝতে পারলাম ডেফিনেটলি এই শব্দটা আমার মানে বাসা থেকেই আসছে। এবং আমি যেটা করলাম, নিচে চলে গেলাম এবং একটা দোকান খুঁজে বের করলাম, যে দোকানে ওই যে দোকানে থাকে না যে মোমবাতি জ্বালায় বা কাস্টমার তো আসে, আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম যতক্ষণ পর্যন্ত ইলেকট্রিসিটি না আসে। আচ্ছা, মানে ভিতরে জেনারেটর চলছে না কি চলছে আমি কিচ্ছু জানি না, আমি যতক্ষণ পর্যন্ত ইলেকট্রিসিটি না আসে আমি ঢুকিনি। এবং ওই দিন বাসায় আমি দরজা খুলে টোকা দিয়ে ঢুকে, আমি যখন ঢুকি তখন আর কোনো শব্দ ছিল না, এবং আমি ফেরার সময় দারোয়ান নিয়ে আসছিলাম, এবং আমি ভেতরে ঢুকে আমার রুমে চলে গেছি, রুমে চলে যাই, রুমের দরজা বন্ধ করে দিয়ে থেকে গেছে ওইখানে। তো আমার এখনো পর্যন্ত বাসায় ঢুকে দরজা খোলার সময় না একটু থামি, কোনো শব্দ নাই তো, আচ্ছা ঠিক আছে নাই, আচ্ছা ঠিক আছে ভেতরে ঢুকি, এই জিনিসটা আমাকে এখনো পর্যন্ত খুব বেশি রকমের নাড়া দেয়।